আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। তারেক রহমানের সরকারের ৩ মাস পেরোতেই ১ উইকেটের পতন, পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি কেন পদত্যাগ করলেন এই বিষয়ে আজকে কথা বলবো, এবং এটাই কি আপাতত মন্ত্রী পরিষদের শেষ পদত্যাগ, নাকি সামনে আরো কয়েকজন পদত্যাগ করবেন? গতকাল একটু টাচ দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান যে পদত্যাগ করেছেন এর প্রকৃত কারণটা আপনাদের জানানোর চেষ্টা করব, এবং আমি সেই তথ্যগুলো পেয়েছি। যদিও তিনি ব্যক্তিগত পদত্যাগ পত্রে তার স্বাস্থ্যগত কারণের কথা বলেছেন, কিন্তু আমি তার আশেপাশে কিছু মানুষের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এই মুহূর্তে তার এমন কোনো স্বাস্থ্যগত ইস্যু নেই যে কারণে মন্ত্রিত্ব থেকে তাকে পদত্যাগ করতে হবে। তাকে বেসিক্যালি পদত্যাগে বাধ্য করা হয়েছে, সরকার অনেকটা বাধ্য হয়েছে তাকে পদত্যাগ করতে বলতে। কেন, কি করেছেন যে তাকে এই শুরুতেই চলে যেতে হলো? আমরা খোঁজ নিয়ে জেনেছি, দ্য সোর্স নিউজের সূত্র আমাদের নিশ্চিত করেছে যে দীপেন দেওয়ানের সাথে ভারতের নর্থ ইস্ট রিজন, উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে, এবং একাধিক কল রেকর্ড পাওয়া গেছে যেখানে তিনি সন্ত্রাসী গোষ্ঠীদের সাথে বিভিন্ন সময়ে আলাপ করেছেন। তো তার এই নর্থ ইস্টের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্টতার কারণে একটি প্রভাবশালী দেশ তারা এটি নিয়ে সরকারের কাছে তথ্য প্রমাণ সাবমিট করেছে, এবং তারা বলেছে যে অচিরেই এই সন্ত্রাসের গডফাদার দীপেন দেওয়ানকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেওয়া হোক। তাদের সেই দাবির মুখে তারেক রহমান সরকার তাকে পদত্যাগ করতে বলেছে, এবং তিনি স্বাস্থ্যের একটা বাহানা দেখিয়ে এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন। সুতরাং তার মূল কারণই হলো এই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী পাহাড়ি গোষ্ঠীর সাথে যোগাযোগ। এছাড়াও আমি আপনাদের গতকাল মোস্তফা মাঝির কথা বলেছিলাম, সেই যে কক্সবাজারের পেকুয়া বাজারের সেই ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী মোস্তফা মাঝি, যিনি একটি বহুতল বিশিষ্ট হোটেল নির্মাণ করছিলেন। সেই হোটেলটি এখনো নির্মাণাধীন, যার নিচে বিশাল পানশালা ছিল, যেখানে বিদেশিরা আসতেন, পান করতেন, থাকতেন, খেতেন। সেখানে দু তিন তালা পর্যন্ত সেটা ফাংশনিং ছিল। পরবর্তীতে সেই হোটেলটি বন্ধ হয়ে যায়, এবং তারও পরে একদিন ভোরে দেখা যায় যে মোস্তফা মাঝিকে কে বা কারা খুন করে রেখে চলে গেছে। এই মন্ত্রী দীপেন দেওয়ান ওই মোস্তফা মাঝির বিজনেস পার্টনার ছিলেন, এবং মোস্তফা মাঝির এই যে ব্যবসা, এই হোটেল, এখানে কিন্তু অনেক দেশি বিদেশি প্রকাশ্যে গোপন ইনভেস্টমেন্ট ছিল। ওই এলাকাটা আর আরাকান আর্মি, তারপরে আরো বিদেশি কিছু শক্তি অপশক্তির চলাফেরা ছিল। সো এটা একটা ক্রিমিনালদের হাব হয়ে গিয়েছিল। তো মোস্তফা মাঝির এই ব্যবসায় সেখানে ইনভেস্টমেন্ট ছিল, সেটার পার্টনার ছিলেন এই দীপেন দেওয়ান, এবং মোস্তফা মাঝি মারা যাওয়ার পরে এই যে ইনভেস্টমেন্ট, এই সম্পত্তি, এগুলো তছরূপ করার অভিযোগও কিন্তু এই দীপেন দেওয়ানের বিরুদ্ধে উঠেছে। এই দুর্নীতি, অর্থনৈতিক কারচুপি, সন্ত্রাসীদের সাথে যোগাযোগ, এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকার যে সন্ত্রাসী গ্রুপগুলো আছে তাদের সাথে যোগাযোগেরও অভিযোগ এই দীপেন দেওয়ানের বিরুদ্ধে উঠেছে। তো এত অভিযোগের প্রেক্ষিতে সরকার আর তাকে মন্ত্রী পরিষদে রাখতে পারেনি, তাকে চলে যেতে হয়েছে। তবে এটাই কি শেষ পদত্যাগ, নাকি বিগিনিং অফ এ সিরিজ অফ রেজিগনেশন, সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। অ্যাটলিস্ট ঢাকা 10 থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, যিনি শেখ রবিউল আলম, তিনি একসাথে তিনটে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একসাথে পালন করছেন। যেটাই বলেছি যে সড়ক যোগাযোগ ও সেতু, রেল, নৌ পরিবহন, মানে তিনটা ভাইটাল মিনিস্ট্রি একটা লোকের হাতে, এবং তার বিরুদ্ধেও কিন্তু সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গতকাল যে তোফায়েল আহমেদের জানা যায় ধানমন্ডিতে হামলা হয়েছে, সেই হামলাতে যারা জড়িত ছিল তারা অধিকাংশই এই শেখ রবিউল আলমের লোক। এছাড়া 32 ভাঙার সাথেও শেখ রবিউল আলমের একটা সম্পৃক্ততা ছিল। এইসব কারণে
শেখ রবিউল আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ সরকারের কাছে জমা পড়েছে। শেখ রবিউল আলমের কিছু গণমাধ্যমে তার কিছু স্টেটমেন্ট সরকারকে বিব্রত করেছে, তাই ঠিক করা হয়েছে যে খুব তাড়াতাড়ি সময়ে রবিউল আলমকে এই যে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে সেখান থেকে কমিয়ে আনা হবে, হয়তো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হবে। এছাড়াও বেশ কিছু মন্ত্রী তারা সার্ভিলেন্সে আছে, তাদের পারফরমেন্স আশানুরূপ না হওয়াতে তারা কিন্তু সরকার প্রধানের বলা যায় যে অসন্তোষের মধ্যেই আছে। তো যা হোক, আজকে আমি গতকাল যেহেতু কথা দিয়েছিলাম, তো আজকে তো আমি একটু আগে একটা এপিসোড করলাম তোফায়েল আহমেদের জানাজা নিয়ে ভোলায় যে কেলেঙ্কারিজনক ঘটনা ঘটালো বিএনপি, এবং সেই এপিসোডটি আমি রিলিজ করার পরে ভোলা থেকে ফোন পেলাম। সেখানে একজন লোক জানালো যে এত বাধার প্রেক্ষিতেও জনসভা যেখানে হয়েছে যে সরকারি হাই স্কুল মাঠে, তার থেকে 1 কিলোমিটার মানে ডায়ামিটারের এলাকায় মানে কিছুক্ষণ পর পর মাইক লাগানো ছিল। এখন প্রশ্ন উঠেছে যে এই মাইকগুলো কারা লাগিয়েছে, কারণ তোফায়েল আহমেদের পরিবার, ঘনিষ্ঠ পরিবার বলতে যাদের বুঝি তাদের অধিকাংশ হয় জেলে নইলে পলাতক। তার মেয়ে ডক্টর মুন্নি এবং জামাই ডক্টর তুহিন, তারাই মূলত এইসব আয়োজন করছে। তো তারা ঢাকার থেকে তোফায়েল ভাইয়ের ডেড বডি নিয়ে এসেছেন। তো এখন যেটা ধারণা করা যায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই কাজগুলো করেছে এবং লক্ষ লক্ষ লোক হয়েছে জানা যায়, এবং শেষমেশ প্রশাসনও তাকে সরকারিভাবে একজন মুক্তিযোদ্ধার যে প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান, তাকে গার্ড অফ অনার দিয়েই বিদায় দিয়েছে। এবং ওই যে টোকাইগুলো বিএনপি যে শুরুতে বলছিল ভোলার মাটিতে তোফায়েল আহমেদের জানাজা হবে না, তাদের নাকি শেষমেশ আর টিকিটই খুঁজে পাওয়া যায়নি। এদিকে জানাজা করতে দেবে না, অথচ দেখা যাচ্ছে যে তাকে গার্ড অফ অনার পর্যন্ত দেওয়া হলো। এটার কারণ খুঁজতে গিয়ে জানা গেল যে আহ, ভোলার প্রচুর লোক নাকি তাদের থানা ঘেরাও করেছিল এবং তারা বলেছিল যে আমাদের লিডার তোফায়েল আহমেদকে তার প্রাপ্য সম্মান দিতে হবে, এবং জনতার চাপের মুখে পুলিশ তখন বলেছে আমরা তো রেডি হয়েই ছিলাম। তারা তড়িঘড়ি করে এসে এই গার্ড অফ অনার দিয়েছে। ভোলাভাষী কিন্তু দেখিয়ে দিয়েছে যে তোফায়েল আহমেদ কে ছিল, এবং সারা দেশেই কিন্তু আমরা টের পাচ্ছি যে বঙ্গবন্ধুর সৈনিকেরা কিভাবে জেগে উঠছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। এই গাজিয়াবাদের, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এই আসাদকে এনকাউন্টার দেওয়া হয়েছে। কারণ কি? কারণ সে সূর্য চৌহান নামে তার এক 17 বছর বয়সী বন্ধুকে, আসাদ নামের মুসলমান তরুণটি, কিশোরটি তার 17 বছর বয়সের বন্ধু, হিন্দু বন্ধু সূর্যকে ঈদের দিনে ফোনে ডেকে এনে ছুরি দিয়ে হত্যা করেছে, মানে কোরবানি দিয়ে দিয়েছে তার বন্ধুকে। আপনারা শুনেছেন, ঘটনা কিন্তু সত্য। এই হত্যাকাণ্ডটা হিন্দু মুসলমানের বন্ধুত্বের মধ্যে বিরাট এক দেয়াল পয়দা করে দিয়েছে, সৃষ্টি করেছে। ভয়ঙ্কর এটা ক্ষতি হয়ে গেল। শুধু ভারতে নয়, সারা পৃথিবীতেই মুসলমান বন্ধুকে নিয়ে হিন্দুরা এখন থেকে 10 বার ভাববে যে মুসলমান বন্ধুর ডাকে তারা সাড়া দেবে কিনা। যদি এইখানেই ঘটনাটা শেষ হতো তবে কথা ছিল না। অনেকেই আমাকে বলেছে এটা নিয়ে কেন কথা বলেন, এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি অপেক্ষা করতেছিলাম যে তদন্ত হোক, ঘটনা কি। যেমন ভারতের এক মৌলানা কি বলেছিল জানেন? প্রখ্যাত মৌলানা, টকশোতে তাকে নিয়মিত দেখা যায়। তিনি বলেছেন যে আসাদ নাকি, এই চৌহান নাকি আসাদের বোনের সাথে সম্পর্ক ছিল। আসাদের বোন আছে কিনা আমি জানি না। আসাদের বোনের সাথে সম্পর্ক ছিল, সেটা বিরোধ না করেছে মানে নাই, তাই ছুরি মেরেছে। এটা কোরবানি কিছু না, হিন্দু মুসলমান কোনো বক্তব্য না। মৌলভী সাহেব বলেছে, ভারতের প্রখ্যাত মৌলভী, যাকে অলয়েস টিভিতে আপনারা দেখবেন। কিন্তু ঘটনা এখানে হলেও কথা ছিল। ঘটনা আরো মর্মান্তিক, আরো বিস্ময়কর, আরো বিয়োগান্তর। আপনি শুনলে আরো হতভম্ব হয়ে যাবেন। আপনি আমার শিরোনাম দেখেছেন যে সৎ মায়ের সাথে আসাদের সম্পর্ক, বলির পাঠা হলো হিন্দু সূর্য। এটাই হলো ফ্যাক্ট। এখন সেটা গবেষণা করতে করতে এত গভীরে, তা প্রথমে কেউ কেউ বলল যে আসাদের বাপ
হিন্দুকে মারার জন্য প্রথম বললো মোটর সাইকেল নিয়ে ঝগড়া, তারপরে বললো তাদের সাথে প্রতিবেশী হলে যেমন ঝগড়া, তখন তার বাবা তাকে ছুরি নিয়ে উস্কে দিয়েছে, ওকে মারিস না কেন, দেখে আয়, উস্কা খেল খতম করে, এই ধরনের কথা এসেছে। কিন্তু না, আমি জানতাম এর পিছনে আরো অনেক কিছু ঘটনা আছে। কিন্তু এটা যে শুধু ধর্মীয় কারণ, এটা আমার প্রথমে সংশয় ছিল। কারণ কোনো মুসলমান এত বোকা যে ঈদের দিন একজন হিন্দুকে, ঘটনা কিন্তু সত্য, সামনে কিন্তু ঠিকই তারা কোরবানি দিতে নিয়ে গেছে ওকে, ছাগল কোরবানির কথা বলে, বকরি কোরবানির কথা বলে হিন্দু বন্ধুকে কোরবানি দিয়েছে, এটা সত্য, সামনের দৃষ্টিতে দেখা যায়। কিন্তু আমার কাছে এটা সন্দেহ হয়েছিল যে এত বড় বোকামি, মুসলমান চুতিয়া, বোকা, স্টুপিড, কিন্তু এত বড় বোকামি করবে যে ভারতের মতো দেশে একজন বন্ধুকে, হিন্দু বন্ধুকে ডেকে নিয়ে মেরে ফেলবে, বকরি মতো জবাই করে দিবে। পিছনে কিছু রয়েছে, আমি অপেক্ষা করতেছিলাম তথ্য আসবে, কিন্তু গজব তথ্য চলে এসেছে। কল্পনাই করতে পারবেন না আপনারা যে ঘটনা কি। এই আসাদকে মৃত্যু, মার্ডার করার সমস্ত উস্কানি দিয়েছে কে জানেন? আসাদের বাপ নবাব। আসাদের বাপের নাম নবাব। তারা অবৈধ জায়গাতে অবৈধ বিল্ডিং করে রয়েছে, তাদের না আছে জমির দলিল, না আছে তাদের বাড়ি বানানোর পারমিশন, যেটার উপর এখন বুলডোজার চলতেছে। সবচেয়ে বিস্ময়কর কি জানেন? এই ঘটনা ঘটার পর আপনি দেখবেন যে যতগুলো সাংবাদিক, ইউটিউবার, ফেসবুকার চলে গিয়েছে সেখানে, মুসলমানদের জিজ্ঞেস করেছে, ভাই এই ঘটনা কি? কেউ বলে আমি তো ছিলাম না, কেউ বলে আমি নামাজ পড়তে যাইতেছি, কেউ বলে আমি তো মেহমান। সব মেহমান, দেখবেন যারে ধরে, ভাই मैं तो मेहमान हूं, ঘুমনে के लिए आया। কেউ বলতেছে আমি তো কাজের খোঁজে এখানে আসছি, কেউ বলে আমি আত্মীয়, কেউ কিছু জানে না। আর যারা লোকাল, যারা আত্মীয় নয়, মেহমানও নয়, যারা ওইখানকার, যখন ধরেছে কি বলেছে জানেন? কই না এই ঘটনা তো জানি না। এরা কিন্তু 4,000 মাইল দূরে ইরানে কি হয় এটা জানে, 5,000 মাইল দূরে গাজাতে কি হয় সব মুখস্থ তাদের, সব। এমনকি বাংলাদেশে মৌলবীদের শেখ হাসিনা ফাঁসি দিছে এটাও তাদের মনে আছে। ইউপি থেকে কিন্তু কম দূরত্ব না বাংলাদেশ। এই বাংলাদেশে মৌলবীদের আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, রাজাকারদের ফাঁসি দিয়েছে এটা বলে নাই। নিজামী, কাদের মোল্লা, সাইদিকে জেল দিয়েছে, গোলাম আজমকে জেল দিয়েছে। ভারতের মুসলমানরা কি বলে জানেন? মৌলবীদের ফাঁসি দিয়েছে আওয়ামী লীগ। এরা যে রাজাকার আলবদর ছিল এটা আর বলে নাই, কারণ ওই যে মসজিদ টু মসজিদ, মসজিদ মাদ্রাসায়, শুনেন, টেলিভিশনের চাইতে আপনারা বলেন না যে মিডিয়া খুব শক্তিশালী, আমার কচু, মিডিয়া আমার কচু শক্তিশালী, মসজিদ মন্দির অনেক শক্তিশালী। তাতে তার জন্য দেখবেন 4,000 5,000 মাইল দূরে গাজাতে কি হয় জানে কি? আপনি কি মনে করছেন এরা পত্রিকা পড়ে? কেউ, এরা টিভি দেখে? কেউ কেউ না। কয়জন মুসলমান পত্রিকা পড়ে? কয়জন মুসলমান? আরে বাইরে তো কোরআন, কোরআনই পড়ে না, হাদিসই পড়ে না, পত্রিকা পড়বে? কয়জন পত্রিকা পড়ে? কয়টা পত্রিকা ছাপে? কিন্তু বাংলাদেশের যে মূর্খ লোকটা, মূর্খ, আচ্ছা মূর্খ নারীটা তো মূর্খ, আমার এক ভাবি আছে মূর্খ, পড়তে পারে না, সেও জানে প্রতিদিন গাজাতে কি হয়, সেও জানে কাশ্মীরে কি হয়, সেও জানে ইরানে কি হইতেছে, সে কিন্তু বই পড়তে পারে না, পত্রিকা পড়তে পারে না, মূর্খ। যারা আমারে কোন রকম সাইন টাইন আমরা শিখেছি, সে ভাবি সব জানে। কেমনে জানলো? ওই যে মসজিদের মৌলবী বলেছে আর তালিমের মহিলারা বলেছে, এটা তার কানে পৌঁছে গেছে। সে কিন্তু টিভিও দেখে না, কারণ তার সময় নেই, তার সময় নেই টিভি দেখার। জানলো কেমনে? মসজিদ, মাদ্রাসা, মন্দির, এগুলো কোনো বিষয় প্রচারের জন্য বিশাল ব্যাপার। এরা 4,000 মাইল 5,000 মাইল দূরে ইরানে গাজাতে কি হয় সব জানে, কিন্তু তারা, তার প্রতিবেশী, ঘরের পাশে ঘর, সে জানে না এই সূর্য চৌহানকে যে মেরেছে এটা সে জানে না। এই হলো মুসলমানের চরিত্র। কিন্তু মুসলমানরা যদি তখন নেমে আসতো যে না হ্যাঁ আমরা জানি এই কি হয়েছে, একজন হিন্দু ছেলেকে মেরেছে ঈদের দিন, একে পুলিশে দাও, তাহলে কিন্তু ওই বুলডোজারও চলতো না, তাহলে কিন্তু ওরা এনকাউন্টারও হইতো না, জেল হইতো, যেহেতু বয়স কম, জেল হয়ে যেত লাইফ টাইম, রাইট? কিন্তু ওই উত্তরপ্রদেশে গাজিয়াবাদের ওই প্রতিবেশী একটা মুসলমান এগিয়ে আসে নাই এই কথাটা বলার জন্য, যেটা অন্যায় হয়েছে, একটা মুসলমান আসে নাই। অথচ সেখানে 1/3 মুসলমান ওই কলোনিতে, ওই এলাকাতে একটা মুসলমান আসলো না। কিন্তু এরা ইরানের জন্য 600 কোটি টাকা চাঁদা তোলালো,
ঢাকাতে যে ঢাকা ওরা নাম জানে কিনা সন্দেহ আছে, শেখ হাসিনার নাম জানে কিনা সন্দেহ আছে, খালেদা জিয়ার নাম জানে কিনা সন্দেহ আছে, কিন্তু তারা জানে ঢাকাতে নাকি আলেমদের ফাঁসি দিছে আওয়ামী লীগ, এটা জানে। কিন্তু নিজের বাড়ির কাছে একটা মার্ডার হয়ে গেল, তা চাঞ্চল্যকর। আমরা বাংলাদেশ থেকে বরিশাল থেকে জানি, আর তারা বাড়ির কাছে থেকে জানলো না। ইরানের খবর জানে 4,000 মাইল দূরে, 5,000 মাইল দূরে গাজার খবর জানে। এই হলো মুসলমান। মুসলমানের এই চরিত্র শুধু ভারতে না, সারা পৃথিবীতে একই চরিত্র। এরা এগুলো জানবে না। যেমন বাংলাদেশে মুসলমান, ভারতে কত 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 নির্যাতন হচ্ছে মুসলমানদের উপরে, ডাটা পাবেন ভারতীয়দের চেয়ে বেশি ডাটা পাবেন। কিন্তু বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, হিন্দুর উপর নির্যাতন হয়, বৌদ্ধের উপরে নির্যাতন হয়, খ্রিস্টানের উপর নির্যাতন হয়, আদিবাসীদের উপর নির্যাতন হয়, আর নাস্তিক মুক্ত চিন্তক এদের তো পাইলে জবাই করে ফেলে। এটা তো বাংলাদেশে জায়েজ, এটা তো হালাল বাংলাদেশে। এটা অলিখিতভাবে লিখিতভাবে আইনগত রাজনীতিভাবে সব বৈধ। এগুলো তারা জানে না। বাংলাদেশে বলবো কি, না না না, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না, কিন্তু ভারতে হয়, কাশ্মীর এটা জানে। আর নিজের ঘরের পাশে, ঠিক আছে, গরুর মাংস কিনে কসাইয়ের কাছ থেকে, মুসলমান কসাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনে, ওজনে নাকি কম হয়েছে কিনা প্রমাণ করার জন্য হিন্দু দোকানের দাড়ি পাল্লায় ওঠা। আমি নিজে দেখেছি, আমি অবাক হয়ে দেখলাম। এবং সেটা কিন্তু ইচ্ছা করে করছে, মানে ওই দোকানদারের সাথে তাদের ছিল বিরোধ, তাদের যে কোনো কারণে বিরোধ, তারা মেন্টালি টর্চার করার জন্য হিন্দু, বুঝেন, মুসলমান কসাইয়ের কাছ থেকে গরুর মাংস নিয়েছে, নিয়ে সেটা মাপতে গেছে হিন্দুর দাড়ি পাল্লায়। কল্পনা করতে পারেন আপনি? এটা হয় কোনো মুসলমান দোকানে আপনি শরীরের মাংস মাপতে পারবেন? এটা তো আপনার আকলে বাধা দিবে যদি আপনি জানেন ওই লোকটা মুসলমান। কোনো নাস্তিক, কোনো হিন্দু যাবে না মুসলমানের দোকানে শরীরের মাংস মাপতে, কিন্তু বাংলাদেশে হিন্দুরা যায়। আমি নিজের চোখে দেখেছি, তাই বললাম কথাটা। আপনাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, অবিশ্বাস্য মনে হতে পারে। আর গরুর হাড় দিয়ে ঢেল দেওয়া, হিন্দুদের বইনের গায়ে, ভাগ্নির গায়ে, খালার গায়ে, মায়ের গায়ে হাত দেওয়া, এগুলো তো আপনারা আমার চেয়ে বেশি জানেন। কি মিথ্যা বলেছি? মিথ্যা বললাম? আর মালওয়ান ডাকতো, এটা তো স্বাভাবিক। হিন্দুদের তো, বাংলাদেশের মানুষ হিন্দুর বাচ্চা কয়জনে ডাকে, বা সনাতনী বাচ্চা তো জানাই না, তো শোনা হিন্দুর বাচ্চাও ডাকে না, কি বলে, মালওয়ানের বাচ্চা ডাকে না। আচ্ছা, যাই হোক, দেখেন, আসাদ তার সৎ মায়ের সাথে লুডো খেলতেছিল। ঘটনা শুনেন এখন, জানমাদের শীতের শিবিরে। আসাদ মানে নবাবের বাপের নাম নবাব, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। যারা বলতেছেন মুসলমানের বাড়ি বুলডোজার মেরেছে, তারপরে তাকে এনকাউন্টার করেছে, আমি এনকাউন্টারের পক্ষে না, সত্য। কিন্তু যে হালত হয়েছে এটা না করলে উপায় নেই। কিন্তু আমি কিন্তু ক্রস ফায়ার এনকাউন্টার এগুলোর পক্ষে না, আগে বলে নিতেছি। আবার বললেন না যে আমি এটার পক্ষে বলেছি, না, আমিও চাই আদালতে বিচার হোক এবং দ্রুত বিচার হয়ে যাক। কিন্তু ঘটনা কি, আসাদ তার বাপের নাম নবাব, তার যে সৎ মা ছিল, ছোট মা, সেই মায়ের সাথে সে লুড্ডু খেলতেছিল, বুঝছেন তো, লুডো 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 ছক্কা পাঞ্জা খেলতেছিল। এইটা দেখা আসাদের বাপেরই সন্দেহ হয়েছে। আসাদের বাপ চিন্তা করলো, চিন্তা করে দেখেন, পুত্র কিন্তু আসাদের বাপ চিন্তা করলে পোলারে শিক্ষা দিতে হবে। তার জন্য সে পরিকল্পিতভাবে এই সূর্য চৌহানের সাথে ঝগড়া বাজিয়েছে ওর বাবা। প্রথমে ঝগড়া হয়েছে ওর বাবার সাথে, ওর বাবা এসে বলছে, দেখ আমার সাথে ঝগড়া হয়েছে চৌহানের, সূর্য চৌহানের। তো বাবা খেপাই দিছে, এই হিন্দু, এই মালওয়ান আমারে সাথে খারাপ ব্যবহার করছে, যা ওর খেলা খতম করে দেয়া, এভাবে বলেছে। এই ছুরিটা ওর বাপে দিছে আসাদের বাপ। উদ্দেশ্য কি জানেন? আসাদের বয়স কম, ওরা যদি মার্ডার করে তো লাইফ টাইম জেল হবে, বা 10-12 বছর জেল, ভিড়া পোলায় শিক্ষা পেলো, জেলে গেল, আর তার সৎ মায়ের সাথে তার সম্পর্ক থাকলো না। কল্পনা করতে পারেন? মানে এই জায়গায় বলি হিন্দু, 71-এ হিন্দু বলি, 47-এ হিন্দু বলি, সব জায়গায় বলি শুধু হিন্দুরাই হয়। ঘটনা দেখেন কি প্ল্যান, মাস্টার প্ল্যান, ঈদের দিন ঘটাইছে। ওর বাপের প্ল্যানটা দেখেন, সিম্প্যাথি নেওয়ার জন্য। সিম্প্যাথি, আমি প্রথমেই সন্দেহ করেছিলাম যে এই ছেলে ঈদের দিন কেন, এটা বাপের প্ল্যান। আর বাপ ঈদের দিন উস্কিয়ে দিয়েছে। এবং এই যে আরো 2-3 জনকে অ্যারেস্ট করছে না, 2 জন পলাতক, আর 2-3 জন বন্ধুকে অ্যারেস্ট করছে, এরাও কিন্তু অর্ধেক নির্দোষ।
দেখেন ফেসে গেল কিভাবে। এই জন্যই বলি ষড়যন্ত্র খুব খারাপ জিনিস, খুবই মারাত্মক। কে যে কার কারণে মরতেছে বাঁচতেছে, কে যে কার কারণে জেল খাটতেছে ধোলাই অন্ধকার। বাপে নিজের পোলাকে ফাঁসায় দেওয়ার জন্য এই প্ল্যান করেছে যাতে পোলা মার্ডার কেসে জেল খাটে। আর বাপ জানতো যে জেল হবে, এনকাউন্টার হবে, এটা জানতো না। স্বাভাবিক যে জেল হয়ে যাবে। সৎ মায়ের সাথে সম্পর্ক বাপ এটা মেনে নিতে পারে নাই। তাহলে মুসলমান বাপ, মুসলমান পোলা, মুসলমান সৎমা আকাম কুকাম করলো, তারা বলি হয়ে গেল হিন্দু। দেখেন হিন্দু ভাইরা, আপনারা তো সেই সম্প্রদায় যাদের জন্য 18 অধ্যায় মন্ত্র পাঠ করতে হয়, পুরো ধর্মগ্রন্থ শোনাইতে হয়, তারপর আপনার দেবতা জাগে। তার আগে আপনার দেবতাই জাগে না। আমি হেয় করে বলতে, এটা কিন্তু সত্য। মানে হিন্দু ধর্মের মাইথোলজি অনুযায়ী এটা সত্য যে দেবতা অর্জুনকে 18 অধ্যায় নাকি 17 অধ্যায় পাঠ করে শোনাইতে হয়েছে, ধর্মের মন্ত্র মন্ত্র শোনাইতে হয়েছে। তারপর আর একটা পূর্ণ ধর্মগ্রন্থ শোনানো হয়েছে, তারপরে তিনি অস্ত্র হাতে নিয়েছেন। মানে তিনি জেগেছেন, ভগবান অর্জুন বা দেবতা অর্জুন। তা আপনারা তো কিভাবে জাগাবো আর আপনাদের আমি, বা কে আপনাদের জাগাবে? যেখানে দেবতাকে জাগাইতে 17 অধ্যায় পড়তে, 18 অধ্যায় পড়তে হয়, তা আমি কেমনে আপনাদের এত পরে শোনাবো? খেয়াল করেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ, বলির পাঠা হিন্দু। 47-এ দেশ ভাগ, মানে ভারত ভাগ, দেশ ভাগ আবার কি ভারত ভাগ, 47-এ ভারত ভাগ, বলির পাঠা হিন্দু। পরকিয়া করতেছিল, মানে সন্দেহ করেছে তার বাপ, সত্য মিথ্যা আমি জানি না, বললেন না যে আমি অভিযোগ করেছি, এটা তার বাপের অভিযোগ। এখন ধরা পড়ে তার সৎমা পলাতক। অদ্ভুত ব্যাপার। এনকাউন্টারে গেল আসাদের সৎমা কেন পলাতক? কেন বলেন? তাকে তো কেউ দায়ী করে নাই। আসাদের সৎমাকে, অর্থাৎ গাজিয়াবাদের ইপির, আবারও বলি, ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যে আসাদ এনকাউন্টারে মারা গেল, বন্ধুকে হত্যার দায়ে ছুরি মেরে কুরবানির দিন বলছে যে আয় তোরে বকরি ঈদ দেখাবো, বকরি কিভাবে বলি দেয় তোরে দেখাবো, কোরবানি দেয়, দেখাই থেকে বন্ধুরে কোরবানি দিয়ে দিছে। দেখেন ঘটনা কোথায় কি ঘটে গেল। তার মা কেন পলাতক? আমাকে বুঝায় বলেন। আসাদের সৎমা কেন পলাতক? তাকে তো কেউ দায়ী করে নাই, করেছে? তাহলে আসাদের সৎমা অর্থাৎ নবাবের দ্বিতীয় স্ত্রী কেন পলাতক বলেন? সেই জন্য অনেকেই যারা বলেছেন কেন টেনে বলতেছি না, এখন বুঝতে পারছেন তো? অপেক্ষা করতেছিলাম, কারণ অনেক তথ্য সামনে চলে, কিন্তু মৌলবীরা কথা বলে মিথ্যা বললো। দেখবেন এত বড় চাপধারী এলাক জিন্না টুপির মতো মোটা টুপি পরে বক্তব্য দেয়। আবার তার একটা দল আছে পিছনে, দেখবেন খেজুর গাছ মার্কা, সেই মৌলবী বলছে যে আসাদের বোনের সাথে নাকি লটার পটার, এর জন্য একে মেরে ফেলেছে। আর কি সূর্য চৌহানকে মেরেছে, এটা মিথ্যা কথা। আসল ঘটনা হলো সৎ মায়ের সাথে তার লটার পটার, এটা তার বাপে সন্দেহ করছে। তাদের লটার পটার সৎ মায়ের সাথে আছে কিনা যায় না, বাপে সন্দেহ করছে। বাপে একটা প্ল্যান ঘটাইছে যাতে একটা মারামারি করে পোলা, আসাদ তার পোলা যেন জেলে চলে যায়। দেখেন বাপে করলো ষড়যন্ত্র সৎ মায়ের সাথে পরকিয়া করার কারণে, লুডো খেলার কারণে। লুডো খেলার দেখাতেই সন্দেহ হয়ে গেছে। সৎ মায়ের সাথে তো লুডো খেলতেই পারে, লুডো খেললে কি তার সাথে পরকিয়া হয়? হতে পারে। ইসলামের দৃষ্টিতে কত কিছুই হয়। মামিরে বিয়ে করা যায়, ঠিক আছে, মামিরে, চাষিরে, জেডিরে বিয়ে করা যায়, কত বড় নির্বোধ। এই হলো ইসলাম। এগুলো আবার মৌলবীরা বড় বড় করে বলে, যদিও আমাদের ভারতীয় সংস্কৃতির অসম্ভব। কোনো মুসলমান রেয়ার কেস চাষিরে বিয়ে করেছে, রেয়ার কেস মামিরে নিয়ে ভাইয়ে গেছে, মামিরে নিয়ে 2-1বার শুনেছি, সংখ্যা এগুলো রেয়ার কেস। কিন্তু দেখবেন মৌলবীরা এগুলো বলে বেড়ায়, চাষিরে বিয়ে করা যাবে, জেঠিরে বিয়ে করা যাবে, মামিরে বিয়ে করা যাবে। ছে, কি ধরনের চিন্তা ভাবনা করে এই বাংলাদেশে মৌলবীরা এগুলো আবার বলে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো এই আসাদের সৎ মায়ের সাথে লুডো খেলছে সন্দেহ হয়ে গেছে, কারণ মুসলমান এরকম। কারণ ওর বাপ নবাব ওদের লুচ্চা ছিল, চরিত্র খারাপ, তাই পোলার ব্যাপারে সন্দেহ করছে। আরে ভাই, আমি ধরেন আমি বিয়ে করলাম, আমার স্ত্রী মারা গেল, আমি বিয়ে করলাম, আমার ছেলে তার সাথে লুডো খেলছে বলে আমি সন্দেহ করব? এটা কি হয়? তার মানে নিশ্চয়ই হয় বাপের চরিত্র খারাপ, না পোলার চরিত্র খারাপ, দুইজনের চরিত্র খারাপ, তাই না? নাহলে তো সম্ভব না সন্দেহ করা। এই যে কালকেই একজন আমার সামনে আমার বউয়ের হাত ধরে হাঁটতেছে, তা আমি কি সন্দেহ করবো তারে? আমার সাথে এমনি হাত ধরে হাঁটতেছে পিছিয়ে পিছিয়ে,
আমার বউয়ের হাত ধরে হাঁটতেছে। তা আমি এটা দেখলাম নিজের চোখে, তার জন্য তার আমি সন্দেহ করবো? সে আমার রক্তের কেউ না। আর সে জায়গায় পোলা পোলা আমার বউরে, দ্বিতীয় বউরে এসে লুডো খেলছে, এত সন্দেহ হয়ে গেল। কত মানসিকভাবে এরা কত বিকারগ্রস্ত, চিন্তা করতে পারেন? মুসলমান হইলে এরকম মানসিকভাবে বিকারগ্রস্ত হইতে হবে? যাই হোক, এই কারণে আসাদ এখন বুঝতে পারছেন তো আসাদ কেন মারা গেছে? আসাদ দেখলেন এটা মারলো কে? উত্তরপ্রদেশের যোগীর পুলিশ। মারাইলো কে? কেন মরলো? কারণ সে তার বন্ধু সূর্য চৌহানকে ডেকে নিয়ে বকরা ঈদের দিন তারে বকরি বানাইছে, কোরবানি দিয়ে দিছে। পুরো এলাকা খেপে দেন কোনকের পানি কোথায় গিয়ে দেখেন, পুরো সাম্প্রদায়িক একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। সারা পৃথিবী এই বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব নিয়ে সন্দেহ করবে মানুষ। হিন্দু মুসলমান বন্ধুত্ব নিয়ে সন্দেহ করবে মানুষ। মুসলমান ইসলাম সম্পর্কে সন্দেহ করবে মানুষ, যারা এরকম হিংস্র হয়, বেঈমান হয়। আবার যোগীর পুলিশ পড়ে গেছে বিপদে, যে এনকাউন্টার কেন দিলেন, সত্য না মিথ্যা? কত রকম সমস্যার সৃষ্টি হলো কেন? ওই যে বাপে সন্দেহ করছে সৎ মায়ের সাথে, পোলা আসাদের সাথে সম্পর্ক, তার জন্য নিজের পোলারে বলির বাড়া বানায় ফেলল। কত বড় স্টুপিড! অথচ আমি অন্তত 50টা পরিবার চিনি, হয় বাপে ছাড় দিয়েছে, নয় মায়ে ছাড় দিয়েছে। বাপের সাথে অন্য নারীর পরকীয়া, সন্তানের সুখের জন্য তারা ঝগড়া করে আলাদা হয়ে গেছে বা চুপ নীরবে মেনে নিয়েছে। এরকম নারী তো অনেক আছে। 50 জন পুরুষের চিনি কমপক্ষে, যে যারা নিজের সন্তানের জীবনের নিরাপত্তা ভেবে বউয়ের পরকীয়াকে মেনে নিয়েছে। আমার জীবন কিন্তু অনেক কিছুর সাক্ষী। আমি অনেক বিষয় গবেষণা করেছি, যা আপনারা করেন না। বললাম তো 50 জন পুরুষকে চিনি, পুরুষ যারা নিজের স্ত্রীকে ছাড় দিয়েছে, পরকীয়া করার সুযোগ দিয়েছে বা ইগনোর করে গেছে, না দেখার ভান করে গেছে সন্তানের নিরাপত্তার জন্য। আমি সাক্ষী এগুলোর দেখেছি। তেমনি শত শত নারী রয়েছে যারা স্বামীর পরকীয়া মেনে নিয়েছে, স্বামীর লাম্পট্য মেনে নিয়েছে সন্তানের ভবিষ্যতের জন্য। আর এখানে বাবা তার সন্তানকে সৎ মায়ের সাথে সম্পর্কের সন্দেহে তাকে খুন করতে উস্কায়া দিল। কি কি ক্ষতি করলো দেখছেন? ইসলামের দুর্নাম করলো, বন্ধুত্বের দুর্নাম করলো, মুসলমানের দুর্নাম করলো, ভারতের বদনাম করলো, যোগীর পুলিশের বদনাম করলো, সাম্প্রদায়িক দাঙ্গা লাগার পরিস্থিতি হয়ে গেল। একটা ঘটনা কত দিক গেল এখন খেয়াল করছেন? ঘটনা কিন্তু এটা হলো আসল ঘটনা। মৌলবীরা বলতেছে তার বোনের সাথে প্রেম, না, এটা সঠিক নয়। আমি আপনাকে যেটা বললাম সেটা অন রেকর্ড, সেটা মিডিয়াতে এসেছে, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে। সেগুলো রিসার্চ করে আপনাদের বললাম। এই 2 দিনে টেনে রিসার্চ করতেছি যে কি হচ্ছে। এই হচ্ছে ঘটনা, যে আসাদ তার বাপের সন্দেহ মায়ের সাথে, সৎ মায়ের সাথে পরকীয়া করে, এর জন্য তাকে একটা মার্ডার কেসে ফাঁসায় দেওয়ার জন্য হিন্দু বন্ধুর সাথে শত্রুতা করে দিল। দেখেন, মাঝখান থেকে বলি হয়ে গেল হিন্দু। হিন্দুস্তানের হিন্দু মুসলমান পুত্র সৎ মায়ের পরকীয়ার বলি হয়ে গেল। আজব ঘটনা। কোন দেশে বাস করেন? মানে মানুষ কিরকম চিন্তা করতে পারে, এইভাবে চিন্তা করে করতে পারে, ভাবা যায়? আর বাপকে তো এখন ধরলেই সব পাওয়া যাবে, আর সৎ মাকে ধরলেই আরো তথ্য বের হয়ে আসবে। এই বিষয় নিয়ে আবার হয়তো আপনাকে এই গাজিয়াবাদের সূর্য চৌহান হত্যাকাণ্ড নিয়ে আবার হয়তো আপনাদের সামনে আসতে হবে আমাকে, কারণ এই ঘটনা কোন দিকে যায় আমরা দেখতে থাকি, আমরা অপেক্ষা করি। আরো ঘটনা এরকমই কোনো কিছু হলেই সাথে সাথে এই জন্য আমি প্রতিক্রিয়া দেই না। অনেকে আমাকে বলে যে এই রিসেন্ট ঘটনা, এটা নিয়ে কেন বলেন না? কারণ বিহাইন্ড দ্য স্ক্রিনে অনেক কিছু থাকে, অপেক্ষা করতে হয়। এই যে আসাদ হত্যাকাণ্ডে, আসাদের এনকাউন্টারে, সূর্য চৌহান হত্যাকাণ্ডে, যে একটা সৎ মায়ের সাথে, একটা মুসলিম পরিবারের সৎ মায়ের সাথে পরকীয়ার সম্পর্কের কারণে তারই বাপ দ্বারা হত্যাকাণ্ড ষড়যন্ত্র করবে, হত্যা করবে, এটা কি সেই ছেলে বুঝতে পেরেছিল? ছেলে তো বুঝে নাই। আর যে মারা গেল সে জানলই না সে কি কারণে মারা গেল। এমনকি আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা নিয়ে কত কিছু হয়ে গেল। এই সূর্য হত্যাকাণ্ড নিয়ে মুসলমানদের চরিত্র প্রকাশ হয়ে গেল, যে মুসলমানেরা যখন মুসলমান মারা যায় তখন তারা চিৎকার করবে সারা পৃথিবীতে যেখানে থাকে। কিন্তু প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মারা গেলে, ইহুদি মারা গেলে তারা টু শব্দটি বলে তারা জানে না।
তারা কিছুই জানে না, একেবারে মানে দুধের শিশু, তারা কিচ্ছু জানে না। তারা তখন গান্ধীর বান্দর হয়ে যায়, চোখেও দেখে না, কানেও শুনে না, সব বন্ধ, তাদের চোখ বন্ধ, কান বন্ধ, ঠোঁট বন্ধ। গান্ধীর বান্দর হয়ে যায় মুসলমানেরা যখন মুসলমান কোনো অপরাধ করে। কিন্তু আবার আমি বলতেছি, আমার কথা অনেকবার রিপিট হচ্ছে, কিন্তু কি বলবো, দুঃখজনক, লজ্জার বিষয়। কিভাবে বলবো এগুলো? রক্ষণশীল পরিবার, তাই সৎমায়ের সাথে সম্পর্ক যদি হয়েও থাকে, কেন হয়েছে? কারণ রক্ষণশীল পরিবার। রক্ষণশীল পরিবারে আপনারা দ্য সেক্স নামে যে বইটি আছে, হ্যাবলকের, সেক্স নিয়ে মানুষের সাইকোলজি, মানে যৌন মানসিক যে মানে আমি সেক্সিওলজির কি বলবো, এটা কি মানে আমি ব্যাখ্যা করতে পারতেছি না, বক্তব্যটা বাংলা বলতে পারতেছি না, এটা কিছু কিছু শব্দের বাংলা করা কঠিন। মানুষ যৌনতার বিষয়ে যে মানুষের মানসিক সমস্যা একটু বড়ই জটিল, এর জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে হ্যাবলকের দ্য সেক্স। বইটা আমার হাতে পড়েছিল, আমি সদরঘাট থেকে কিনেছিলাম কম দামে, পুরাতন বই, কারণ বইয়ের দাম অনেক। আমি সদরঘাট থেকে প্রচুর পুরান বই কিনতাম। তো তখন হ্যাবলকের এত ভলিউম, ওই বইটাতে পর শুরুতে কি লেখা আছে জানেন? নাথিং ইজ ইম্পসিবল ইন সেক্স। যেমন কোরআনের মধ্যে লেখা থাকে না বিসমিল্লাহির রহমানির রহিম, ওইরকম ওই বইয়ের প্রথমেই লেখা আছে এটা, নাথিং ইজ ইম্পসিবল ইন সেক্স। কিন্তু তারপরেও আরো রক্ষণশীল সমাজে থাকে মুসলমানেরা, এদের পক্ষে সবই সম্ভব। আপনি দেখেন না, পিতা তার সন্তানকে, তারা তারা কিন্তু ইসলাম, সব মুসলমান ভাই ভাই, নারী ঘর থেকে বাড়াবে, নিজের মেয়েরই ধর্ষণ করে বসে। এই মুসলমানরা নিজের মেয়েরে ধর্ষণ করে। আবার একদিন দেখলাম পোলারে বলৎকার করছে মুসলমান, হায় হায় হায়, শেষে পোলারেও বলৎকার। মানে এদের রুচি বোধ, এদের চিন্তা চেতনা মানসিকতা কিরকম বিকারগ্রস্ত হয়ে যায়, বিকৃত হয়ে যায়, ধিকৃত। যাই হোক, সেটা অন্য বিষয়। সূর্য চৌহান আসলে বলির পাঠা হয়ে গেছে। হিন্দুরা সবসময় বলির পাঠা হয়, আর ষড়যন্ত্রের শিকার হয়, বুঝতেই পারে না। আর দেখেন, এই ঘটনা যদি সাংবাদিকেরা এগুলো বের না করতো, আমরা এগুলো অনুমান করতে পারতাম না। নিজের পোলারে ভাসানের জন্য হিন্দু বন্ধুকে হত্যা করাইলো, পুরো ঘটনা এখন সারা পৃথিবীতে ভিন্ন রকম হয়ে গেল। ওইখানকার এখন তো ভারতের মুসলমানেরা, ভারতের হিন্দুরা মুসলমানদের বিশ্বাস করবে না, প্রশ্নই আসে না, ডেকে নিয়ে মেরে ফেলে। আর ওই ছেলেকে দেখছেন তো, ধর্মীয় জজবা কেমন, মোল্লারা বললেই যায়, আর সে জায়গায় বাপে বুঝাইছে আরো তো যাবে, খুবই বিপজ্জনক। যাই হোক, এটা নিয়ে আরেক কোনো পর্বতে হয়তো এসে আপনাদের সাথে আলোচনা করতে হবে। দেখি কিছু কমেন্ট দেখি। এই কই থেকে আইছে এটা? জামাতি বট এক সবসময় করে আইসে আরাধনী কইতে, তেরনের কষাই বলবো না, কি বলবো রে? তুই মানুষ, তুই খমিনিরে মুসলমান মনে করিস? এই বাংলাদেশে কোন মুসলমানটা ইরানের শিয়াদের মুসলমান মনে করে? নাম বল। বাংলাদেশে কোন মৌলবী শিয়াদের মুসলমান মনে করে? বাট আইসোস এখানে, এখন আইসোস বিরাট শিয়াবাদী হয়ে গেছিস। উচ্চের ব্লক করতে হবে। হ্যাঁ, এক কথা ভাবো বারবার, উনি মুক্ত চিন্তা করেন। হ্যাঁ, একজন মৃত ব্যক্তির মায়ের নামে কুচ্ছা রটানো, ভাবতে ইয়ার কি করেন মিয়া? তথ্য না জানিয়ে বলতেছি নাকি আমি কুচ্ছা করতে আসছি? ফাজিল কথাকার। মৃত তো খুনি হলে তার নামে আলোচনা আমি করছি নাকি? ওর বাপে করছে, ওই আসাদের বাপে সন্দেহ করছে, আসাদের সৎ মা পলাতক। আমি দুর্নাম করছি নাকি? আপনি ওই যে সবুজ দাস আবার নাম দিয়েছেন, সবুজ দাস, বাপরে বাপ। কিরে ভাই, হিন্দু নাম নিছেন কেন? আর আমি মিথ্যা কথা বলি, আপনার কি মনে হয়? খবর আপনার মতো তো ওই যে এক কিতাবের পাঠক না, দুই কিতাবের পাঠক না, অনেক কিছু পড়েই তো বলতেছি। এটা ন্যাশনাল মিডিয়াতে এসেছে, ভারতে সাক্ষাৎকারের সাংবাদিকেরা ন্যাশনাল মিডিয়াতে মেইন স্ট্রিমে বলেছে, ইউটিউবে বলে নাই। বুঝতে পারছেন? মৃত মায়ের নামে আমি কুচ্ছা করতেছি নাকি? এটা আসছে, আমার নাম দিয়েছেন সবুজ দাস। ফাজলিমি করেন না, ইয়ার কি করেন? আমরা ইয়ার কি করতে বলছি না? আমাদের কি এই জামাতের গুজববাজ মনে হয়? আমাদের গুজব ছড়াইতে বসছি? আমরা দায়িত্ব নিয়ে কথা বলি। আপনি এনে বলে ফেললেন যে মৃত ব্যক্তির মায়ের নামে কুচ্ছা, মৃত মায়ের কুচ্ছা আমি রটেছি না, ওর মা পলাতক কেন? এই মেয়ে, যে মরছে তার মা পলাতক হয় কেন বলেন? খোঁজ নিচ্ছেন কোনোদিন? আমি তো খোঁজ নিয়ে দায়িত্ব নিয়ে বলতেছি। ওর মায়ের তো কেউ দোষ নাই, ওর মা পালাইছে কেন?
যার সন্তান মারা গেছে সেই কেন পালাইলো? পালাবে কেন? এটুকু আকল আপনাদের নেই। আর ওর বাপ পালাইছে কেন? ওর বাপের ধরলেই তো সব পাড়ায় পড়বো। আর এটা তো সন্দেহ তো আমি করি নাই, ওর বাপই করছে। ওর বাপ নিজে সন্দেহ করছে। ওর বাপ যদি সন্দেহ করে, আপনার সমস্যা কি? আমি ভাই মুসলিম হয়ে অপ্রিয় সত্ত্বেও বলেন কেন, মানুষ হয়েছি তো, মানুষ হলে সব বলা যায়। যখন আপনি মানুষ হয়ে যাবেন, যখন আপনি সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে যাবেন, যে কোনো সম্প্রদায়, জাতি, এগুলোর উপরে, জাতীয়তাবাদের উপরে উঠে যাবেন, সম্প্রদায়ের উপরে উঠে যাবেন, তখন আপনি স্পষ্ট বলতে পারবেন। সেটাই মুসলমান হিন্দু বলতে কথা না। যেই ব্যক্তি তার সম্প্রদায়, জাতীয়তাবাদের উপরে উঠে যাবে, তখন সেই সব সত্য কথাগুলো বলতে পারবে। সেটা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বলতে পারবে। ফরিদ ভাই, আপনি ঠিকই তখন জামাতের সাইবার স্বাধীন, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক বলছেন। আমি ফেসবুকে যাই আর লাইভে যাই, ইউটিউবে, যেখানে যাই জামাতের টিম চলে আসে, আসবেই তো। ওদের ওদের পিত্তি চালাবো, এটাই আমার কাজ। স্বাধীনতা বিরোধীদের ঘুম হারাম করে দিব, জামাতের ঘুম হারাম করে দিব, শিবিরের ঘুম হারাম করে দিব, হেফাজতের ঘুম হারাম করে দিব। চামড়া নাইপিরের মৌলবাদী যারা স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে যত আছে, চামড়া নাইপির, শর্ষি নাইপির, এদের ঘুম হারাম করে দিব। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে আবারও রাজনীতি বেশ জমে উঠেছে। নতুন করে রাজনীতি জমে ওঠার সূত্রপাত ভারতের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাদী হত্যাকাণ্ডের জন্য 2রা জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে ইঙ্গিত করে